প্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠক এবং রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের একটি সম্মেলনে যোগদান করা শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন বাংলাদেশের পথে রয়েছেন এবং নিউ ইয়র্কে তিনি বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। বিশেষ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে অধ্যাপক ইউনূস বলেছেন আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগ এবং তার সহযোগীরা নির্বাচনে চায় না এবং এতে মদত দিচ্ছে আন্তর্জাতিক শক্তি, এটি যেমন তিনি বলেছেন। এছাড়া নিউ ইয়র্কে মিডিয়া কোম্পানি জেটিওর প্রতিষ্ঠাতা ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসান তার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি আওয়ামী লীগের রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন। এমন একটি প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনার বিষয় দিয়েছি আওয়ামী লীগ কি ফিরবে। আর এ বিষয়ে আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। দুজন রয়েছেন স্টুডিওতে এবং একজন রয়েছেন অনলাইন প্ল্যাটফর্ম জুমে। আমরা শুরুতেই পরিচিত হব স্টুডিওর গেস্টদের সঙ্গে। আমার ঠিক ডানে রয়েছেন, সর্বডানে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম এবং তারপর রয়েছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, ডাক্তার জাহিদুর রহমান এবং নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর আজকের এই মুক্তবাক আয়োজনে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আগে একটি ভূমিকা দিয়েছিলাম সেটি নিয়ে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে আসব, তারপর আমরা আলোচনায় ঢুকব। They remain valid as a party. Okay. So, but activities for the time being is suspended. Anytime it will be open. You mean you could? এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর থেকেই রাজনীতির মাঠে গুঞ্জনের হাওয়া। তবে কি শীঘ্রই উঠে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা? Election Commission has decided. মঙ্গলবারই বিষয়টির এরকম ব্যাখ্যা দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ইউনিট বাংলা ফ্যাক্ট। তারা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ হওয়ার পর দলটির কার্যক্রম শুরু হতে পারে, এমনটাই বুঝিয়েছেন ডক্টর ইউনূস। Take over the responsibility. একই সুরে কথা বলেন আইন উপদেষ্টাও। বুধবার বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনে যেয়ে তিনি জানান দ্রুতই আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে এমন কোনো সম্ভাবনা নেই। যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদের সাথে। তার মতে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় কেউ চাইলেও বিচার শেষ হবার আগে আওয়ামী লীগের কার্যক্রম শুরুর সুযোগ নেই। তার এই ইন্টারভিউ থেকে এটা সিদ্ধান্তে আসা যায় এটা আমার মনে হয় না, যে বিচার বাদ দিয়ে উনি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই বৈধতা দিয়ে দেবেন। কিছু দৃশ্যমান বিচার তো হতেই হবে, তো সেই দৃশ্যমান বিচার তারপরে এখানে আপনার ধরেন ফিরায় আনার তো কিছু রিস্ক থাকতেই পারে, তো সেগুলো আপনি একটা ব্যবস্থা না করে তো আপনি আওয়ামী লীগকে ফিরায় আনতে পারেন না, তো আনবেন কীভাবে? তো সেক্ষেত্রে তো ইউনূসের বিপক্ষে আরেকটা ব্যাকলেশ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এর আগে জুলাই আগস্ট হত্যার দায়ে 25 কার্যদিবসে শেষ হয় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য। মিলেছে 5টি অভিযোগের সুস্পষ্ট প্রমাণ। জাহিদ ভাই, ওয়াসিম ভাই, শিশির ভাই, আপনার তিনজনই তো প্রতিবেদনটি দেখলেন। আমি একটু জাহিদ ভাই আপনার কাছে একটু যেতে চাই। প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে প্রথম প্রশ্নটি ছিল আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এরপরে তাকে আবার একটি ক্লিয়ার করার জন্য পরবর্তী প্রশ্নটি ছিল আপনি বলছেন তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আপনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এরকম একটি প্রশ্ন করার পরে তিনি বলেছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে একটি আলোচনা তৈরি হয়েছে। বাংলাচেক যেমন একটি ব্যাখ্যা দিয়েছেন, আমরা দেখলাম বিশ্লেষকরাও তাদের কথা বলেছেন। প্রধান উপদেষ্টা এই সময় এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং বক্তব্যের আসলে সারমর্মটা কি আপনি কি বুঝেছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত, সরকার এই নিষেধাজ্ঞা উইথড্র করতে পারে? যদি এই প্রশ্ন করি, উত্তর হচ্ছে পারে। আওয়ামী লীগকে আমরা আইসিটি আইন সংশোধনের মাধ্যমে সংগঠন হিসাবে বিচারের আলাপ আছে। আমরা দেখলাম আইন উপদেষ্টাও বলছেন প্রসিডিওর শুরু হচ্ছে। আমার জানা মতো এখনো কোনো মামলা দায়ের হয়নি, ফলে ইনভেস্টিগেশন এবং বিচার তো দূরের কথা। আওয়ামী লীগের কর্মকাণ্ড বা দলীয় যে সাংগঠনিক কাজ, এটা নিষিদ্ধ আছে সন্ত্রাস দমন আইন 2009
এটার মাধ্যমে আগে শুধু সংগঠন নিষিদ্ধ করা যেত। শেখ হাসিনা 3 অগস্ট জামায়াত এবং ছাত্র শিবিরকে এই আইনে এক্সিকিউটিভ অর্ডারে নিষেধ করেছিলেন। যেটা হয়েছে একটা অধ্যাদেশ জারির মাধ্যমে এখানে একটা নতুন ধারা যোগ করা হয়েছে, সরকার চাইলে কর্মসূচিও নিষিদ্ধ করতে পারে। তার মানে আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ আছে সরকার একটা এক্সিকিউটিভ অর্ডারে, এবং এই কারণেই যেহেতু তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তার এই মুহূর্তে সেই নির্বাচনে পার্টিসিপেট, তার নিবন্ধন স্থগিত আছে, কারণ সে যদি এগুলো করতে না পারে সেই নির্বাচনে কিভাবে পার্টিসিপেট করবে। তাহলে টেকনিক্যালি সরকার যদি কালকে মনে করে আমি এটা তুলে দেব, সরকার এটা তুলে দিতে পারে। বিচারের কাজে চলবে। বিচারে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধে জড়িত বলে প্রমাণ করা যায়, তাহলে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে, বা 10 বছরের জন্য, যেটা আদালত যেটা মনে করে। ওই পার্টটা আদালতে, যেটা সরকার বলতে পারে না। ডক্টর ইউনূসের বক্তব্যটা খুব কিউরিয়াস। ইনফ্যাক্ট আমরা এক একজন এক এক অংশকে কোট করছি। একটা হচ্ছে আওয়ামী লীগ যে কোনো সময় নিষেধাজ্ঞা উঠে যেতে পারে, এটা যেমন বলেছেন। আবার ওই যে ফ্যাক্ট চেক পিআইবির ক্ষেত্রে দেখলাম আমি, তারা বলছেন উনি মোটেও এরকম কিছু বলেন না, আপাতত। এবং এটাও ফ্যাক্ট যে আমরা যদি ইন্টারভিউটা দেখি, সেখানে তিনি এবার নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন না, এই ধরনের কথাও বলেছেন। এখন আমি, তার মানে কি, উনি দুটো কথা বলাতে আমার একটা জিনিস মনে পড়লো। সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল রিলেশনস, একটা ইন্টারেস্টিং জিনিস আছে। সেটা হলো তাইওয়ান যদি চায়না দ্বারা আক্রান্ত হয়, চায়না কিন্তু বল প্রয়োগের মাধ্যমে তাইওয়ান দখল করে নেবে বলছে। তো আমেরিকা কি করবে? আমেরিকা এটাও বলে না যে আমি তাইওয়ানের হয়ে যুদ্ধে আসব, আবার আমেরিকা এটাও বলে না আমি তাইওয়ানের হয়ে যুদ্ধে যাব না। এটাকে ইন্টারন্যাশনাল রিলেশনে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এটাকে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলে। মানে উনি অস্পষ্টতা রেখে দেন। আমি দেখলাম ডক্টর ইউনূস যদি এটা ভুলভাবে না বলে থাকে, এটা হতে পারে উনি ভুল করে বলে ফেলেছেন, কারণ হলো উনি বলতে পারতেন যে বিচার যতদিন চলবে ততদিন এর কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, এটা বলতে পারতেন। শেষে যদি সে নিরপরাধ প্রমাণিত হয় দল হিসেবে, তখন এটা উঠে যাবে, সেটা বলতে পারতেন। আর যদি উনি পরিকল্পনা করে এভাবে বলেন, তার মানে উনি একটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি তৈরি করেছেন, একটা অস্পষ্টতা ইচ্ছে করে তৈরি করেছেন। এটা মনে হবার কারণ আছে। এখন এই অস্পষ্টতা যদি উনি ইচ্ছে করে তৈরি করেন, সেটা কেন তৈরি করেছেন, হয়তো সেই আলোচনা করতে হবে। এইখানে আপনাকে তাহলে একটা ব্যাপার বলি, যদি এই অস্পষ্টতা উনি ইচ্ছাকৃত করে তৈরি করে থাকেন, তাহলে ওনার গোটা, আমরা যদি বলি ইউএন সফরের কথা যদি বলি, সেখানে ওনার 2-3টা জায়গা তার কমন ছিল, যে আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে, প্রতিবেশী দেশের কথাও তিনি বলছেন, এবং এইটা দিয়ে একটা নির্বাচনকে ভণ্ডুল করার কথা হচ্ছে। তাহলে সেটার সঙ্গে এটা কি একটু সাংঘর্ষিক হয় খানিকটা? ইনফ্যাক্ট উনি এখানেও স্পষ্ট করেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো অপারেট করছে না, সে কি সমস্যা করছে, এবং আওয়ামী লীগকে কেন ইলেকশনে আসতে দিচ্ছে না সেটা বলছেন, যে ওরা আসলে ইলেকশনটা আমরা ঠিকমতো করতেও পারবো না, এই ধরনের কথাবার্তা উনি বলছেন। এখন এই কারণ আমাদের এখন খুঁজে বের করতে হবে। যেমন হতে পারে যে তিনি পশ্চিমাদের সামনে, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধতার বিরুদ্ধে পশ্চিমাদের অবস্থান ছিল, শুধু সেটা না, জাতিসংঘের যে হিউম্যান রাইটস যে কমিশন আছে, তারা শেখ হাসিনা আমাদের অভ্যুত্থান নিয়ে যে রিপোর্ট দিয়েছে, তাতে মারাত্মকভাবে শেখ হাসিনা এবং তার দলকে অ্যাকিউজ করেছেন। কিন্তু তারাও সেই রিপোর্টে লিখেছে যে দলটাকে নিষিদ্ধ না করাই উচিত হবে, তারা এরকম একটা সাজেশনও দিয়েছে। সো উনি ওখানে পশ্চিমাদের সামনে কিছুটা লিবারেল অ্যাটিটিউড নিয়েছেন কিনা সেটা ভাবা যেতে পারে। ওকে, আমরা দুজন আইনজীবী আমাদের আছে, আরেকটা কথা একটু যোগ করে রাখি, which is very important, very important. ডক্টর ইউনূস কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কখনোই ছিলেন না। উনি বেশ কয়েকবার দেশের এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নাই। লাস্ট উনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে কথা বলেছিলেন, যখন এই হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে মুভমেন্টটা শুরু হয় তার আগ পর্যন্ত উনি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কখনোই ছিলেন না। তাহলে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, পরে উত্তর দেবো, যে তাহলে উনি যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না, তারপরেও উনি আওয়ামী লীগ কার্যক্রম আপাতত কেন স্থগিত করেছেন, সেটার জন্য কি ওনার অনিচ্ছাকৃতভাবেই কোনো শক্তির কাছে উনি চাপের মুখে করেছেন কিনা, সেই প্রশ্নটি জানবো। আমি একটু অসীম ভাই, একটু শিশির ভাইয়ের কাছ থেকে একটু এই বিষয়ে একটু শুনে আসি। শিশির ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টার এই বক্তব্য, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারেরও একটি বিষয় এখানে আছে, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনও দেশের সামগ্রিক বাস্তবতার কথা চিন্তা করে আওয়ামী লীগের ব্যাপারটি স্থগিতের জন্য বলেছে, তো সব মিলিয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমি তো মনে করি বক্তব্যটি পড়াটা পড়লে আপনি স্পষ্ট হয়ে যাবেন। আমরা আসলে একটা বক্তব্যকে যখন পার্শিয়ালি বিশ্লেষণ করি, তখন কোনো সুনির্দিষ্ট মেসেজ পাই না। একটা স্পিচ কিংবা একটা ডকুমেন্ট কিংবা কোনো ব্যক্তির একটা উদ্ধৃতিকে ইন ইটস এন্টায়ারিটি পড়তে হয়, পুরোটা মিলে পড়তে হয়। আপনি পুরোটা দেখলে দেখতে পাবেন উনি এইবারের নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণভাবে নিগেট করেছেন। কিন্তু এই যে আওয়ামী লীগকে এইভাবে ইলেকশন প্রসেস থেকে সরিয়ে রাখা, এটা কি করে সরিয়ে রাখবে, কিভাবে, কি প্রসেসে, কতদিন,
আমরা একটা দেখতে পাচ্ছি যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একটা মামলার বিচার প্রায় শেষের দিকে, এবং আমি যেটা বুঝতে পারি আমার প্রাথমিক চিন্তা ভাবনায় যে অক্টোবর মাসেই হয়তো একটা মামলা শেষ হয়ে যাবে। তারপরে প্রশ্ন এখানে তারা তুলেছেন যে দল হিসেবে তার বিচার প্রক্রিয়াটা কি হবে। নতুন যে আইন করা হয়েছে এই আইনে দল হিসেবে বিচার করার অপশন রাখা হয়েছে। তো প্রসিকিউশন টিমের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে দল হিসেবে যদি আওয়ামী লীগকে বিচার করতে হয় তাহলে যে ধরনের তদন্ত প্রক্রিয়া এখানে হাজির করতে হবে সেই তদন্ত প্রক্রিয়া হাজির করে তারা যদি একটি নির্ধারিত মামলা নম্বর দিয়ে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের সামনে একটি ফর্মাল চার্জ সাবমিট করেন তবেই বিচার প্রক্রিয়া শুরু হবে। আওয়ামী লীগের দল হিসেবে কোনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি, হয়েছে হলো বিভিন্ন ব্যক্তি। শিশির ভাই, একটু আপনার কাছে জানতে চাই এই একই সঙ্গে যে আওয়ামী লীগের দল হিসেবে তার বিচারের কোনো প্রক্রিয়া কি প্রথম যদি শেখ হাসিনার, যেটি আমরা দেখলাম 25 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, তো এর কোনো রায় যদি আসে তারপরে কি সেই উদ্যোগ নেওয়া হতে পারে, বা এটি কিভাবে আসলে উদ্যোগ নিবে, প্রক্রিয়াটি কি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রক্রিয়া হলো একটি কমপ্লেইন হবে, জি, কমপ্লেইন হলে একটি মিসকেস হবে, মিসকেস হয়ে যাওয়ার পরে একটি তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে একটি ফর্মাল চার্জ জমা পড়বে প্রসিকিউশনের কাছে। প্রসিকিউশন এটিকে তদন্ত রিপোর্টকে একটি ফর্মাল চার্জ আকারে কোর্টের সামনে হাজির করবে। কোর্ট প্রাথমিকভাবে বিচার বিশ্লেষণ করে এটিকে আমলে নিবে, যদি আমলে নেয় তবেই একটি আইসিটিবিডি কেস নাম্বার করবে, তখন থেকে ধরা হবে যে একটি মামলা শুরু হয়েছে। এর আগে হলো তদন্ত প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া শেষ করে যদি আদালতের সামনে উপস্থাপন করা হয় তবেই মামলাটি শুরু হবে দল হিসেবে। এরকম কোনো প্রক্রিয়া এখনো করা হয়নি আমাদের নলেজ অনুযায়ী। যেটি হয়েছে নর্মাল মামলা চলছে, এর মধ্যে একটি মামলা ম্যাচিউর হয়ে গেছে যেখানে আয়র সাক্ষী নেওয়া হচ্ছে। গতিতে যেটা বোঝা যাচ্ছে অক্টোবর মাসের ভিতরেই হয়তো একটি মামলার পরিপূর্ণ পরিণতি হতে পারে। বিচারে কি রায় হবে তা আমরা জানি না, কিন্তু বিচার প্রক্রিয়াটা শেষ হবে এটি বোঝা যাচ্ছে। ওকে, আমরা জি 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 আপনি শেষ করেন। ফলে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, যে ইঙ্গিত দিয়েছেন, জি, এই পুরোটা জিনিসকে একসাথে দেখলে বোঝা যায় এইবারে নির্বাচনের কথা এখানে আসেনি। আচ্ছা, কিন্তু ইতোমধ্যে ইলেকশন কমিশন নৌকা প্রতীক এবং তার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে স্থগিত রেখেছেন। যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত থাকে আর নৌকা প্রতীক স্থগিত থাকে তাহলে তো এখানে নির্বাচন প্রক্রিয়া থাকতে পারবেন না। যদি না সরকার এক্সিকিউটিভ অর্ডার বলে যে নিষেধ করেছেন কার্যক্রম সেখানে উড্র না করে। না, আইনি বিধান আছে, যে আইন অনুযায়ী নিষেধ করা হয়েছে সেই আইন অনুযায়ী বিধান আছে যে এক্সিকিউটিভ আদেশে চাইলে ওই আগের নিষেধাজ্ঞা আদেশটাকে বাতিল করা যায়। সেই ক্ষেত্রে রিভিউ প্যানেলের কাছে একটা দরখাস্ত করতে হবে। রিভিউ প্যানেল যদি মনে করে যে এটি তারা অতীতের আদেশকে বাতিল করবেন তাহলে তারা বাতিল করতে পারেন, এটিও আইনের বিধান আছে। কিন্তু সেই ধরনের কোনো পরিবেশ আপাতত আছে বলে আমি মনে করি না। আমার বিশ্লেষণ অনুযায়ী আপাতত আমি এর কোনো সম্ভাবনা দেখি। ওকে, অনেক অনেক ধন্যবাদ শিশির মনির। আমরা আবারও আপনার সঙ্গে আপনার পরবর্তীতে আবার জানতে চাবো। আমরা একটু এ পর্যায়ে অসীম ভাই আপনার কাছে এই প্রশ্নটার সঙ্গে আরেকটু অংশ জুড়ে দিই। সেটি হচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা দেখা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে আন্তর্জাতিক মদত রয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, আওয়ামী লীগ তার সহযোগীরা চায় না, আগামী কয়েকটি মাস খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটি মাসকে এবং এই সময় জাতিসংঘের সহযোগিতাও উনি চেয়েছেন, এই কোন দিক থেকে গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। এই যে একটু আগে সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির সাহেব যে কথাগুলো বলেছেন, যে একটা আরেকটার সঙ্গে কিন্তু ইন্টারলিঙ্ক, কিন্তু যে প্রসঙ্গে আপনার বলা হয়েছিল যে আওয়ামী লীগের নির্বাচনে আসা বা না আসা তার উপরে, জি, ডক্টর জাহিদ ভাই বলেছে বাংলাদেশের মানুষ জানেন যে আপনার একটা এক্সিকিউটিভ অর্ডারে একটা আইনের রেফারেন্স 2009 সালের সন্ত্রাস দমন অধ্যাদেশের রেফারেন্স দিয়ে আওয়ামী লীগের কার্যক্রমটাকে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ তার নিষিদ্ধ হয়নি, এটা হচ্ছে প্রথম কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথাটা বলেছেন যে আন্তর্জাতিক মহল বলতে আপনার ভাষ্যর মধ্যেও কিন্তু একটা আছে যে পার্শ্ববর্তী একটা দেশ, তাদেরও একটা চাপ আছে এক ধরনের। তবে সেই জন্য আমি একটা রেফারেন্স দিতে পারি 1975 সালের 15ই আগস্টের পর 6 বছর আওয়ামী লীগের কোনো কার্যক্রম বলতে গেলে ছিল না, অন্তত যেটা আওয়ামী লীগ শেখ হাসিনা কিংবা শেখ মুজিবুর রহমানের নিয়ন্ত্রণাধীন উত্তরসূরি হিসেবে, সেটা ছিল 1981 সালে। শেখ হাসিনা আপনার 17 তারিখ বোধহয় এসেছিলেন এপ্রিল মাসের 81 81 সালের।
সেটা 6 বছর পর, এবং 21 বছর লেগেছে আওয়ামী লীগের ক্ষমতায় আসতে। তাহলে সে সময় তো বাংলাদেশে তো সরকার ছিল, সেই সরকার তো আন্তর্জাতিক মহলের চাপ কিংবা রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন। এখন আমার একটা প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি কেন নিজেকে এত দুর্বল ভাবছেন? ওনার সঙ্গে তো সমগ্র বাংলাদেশের নাগরিকরা আছেন, আওয়ামী লীগের সমর্থনকারী যারা আছেন তারা ভিন্ন বিষয়, কিন্তু নৈতিকভাবে তাদের সে অবস্থান নেই যে তারা শেখ হাসিনার পক্ষে কিংবা আওয়ামী লীগের পক্ষ হয়ে রাস্তায় নামবে। আজকে যদি আওয়ামী লীগের কর্মকাণ্ড যদি স্থগিত নাও হতো, সারা দেশে 300 জন আওয়ামী লীগের এমপি প্রার্থী, গোপালগঞ্জেরটা ভিন্ন বিষয়, ওটা একটা আলাদা রাষ্ট্রের মতো একটা অবস্থা, আমার কেন জানি মনে হয় যে নির্বাচনে প্রার্থী হতে আসতেন না। এটা ছিল বাস্তবতা। 14 মাসের বেশি হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন এই কথাগুলো বলছেন। জাহিদ ভাই নিজে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলেন না কখনো, খুব একটা বেশি কেউ ছিল, আমরা সেটাও কিন্তু দেখিনি। এনসিপির নেতৃত্বের মধ্য থেকে একটা দাবি তোলা হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হয়েছিল, তখন সরকার চাপে পড়ে একটা কাজ করেছে বা এক্সিকিউটিভ অর্ডারটা পাস করেছেন। এখন এনসিপির কি সেই অবস্থানটা আছে? বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথাগুলো বলছেন, যে তার মানে উনি ওনার সিদ্ধান্ত কখন যে পাল্টাবেন, আমার নিজের কাছে এখন সন্দেহ হয়। আপনারা সংস্কারের কথা বললেন, জুলাই সনদের কথা বললেন, কাগজ কলম সংবিধান এগুলো দিয়ে সাধারণ মানুষের কিছু আসে যায় না। আমি মনে করি যে অনেক আগেই কিন্তু নির্বাচনটা হয়ে যাওয়া উচিত ছিল। কত আগে? আমরা তো এর আগে তো আমরা দেখেছি তো তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে নির্বাচনগুলো করে, 3 মাস না হোক ঠিক আছে 6 মাস দেন। এই যে কালক্ষেপণগুলো হলো, সংস্কারের নামে জাতীয় ঐক্যমত্য কমিশন আপনার কত কিছু নিয়ে কথা বলছে, এবং সেটার থেকে এখন কত লেজ কত শেকড় বেরোচ্ছে। কেউ পিয়ারের কথা বলছেন, কেউ প্রতীক না পেলে নির্বাচন করতে দেব না, বিভিন্ন ধরনের আপনার ষড়যন্ত্র তো হবেই। সেটা আন্তর্জাতিক কেন, দেশের মধ্যেও কিন্তু ষড়যন্ত্রটা হবে। আমার একটা কথা হচ্ছে যে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেয়ার বিষয়টা কেন এসছেন, সেটা হচ্ছে বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, ফেব্রুয়ারি 2026-এর আগে হয়তোবা বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নাও হতে পারে। মানে দল হিসেবে আওয়ামী লীগের বিচার, যেটা ব্যক্তির বিচার হয়তোবা হয়ে যাবে, আচ্ছা, কিন্তু ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর বিচার হয়ে যাবে, বা ওনার কোনো অ্যাসোসিয়েটসদের বা পারপেট্রেটর যারা ছিলেন তাদের বিচার হতে পারে, কিন্তু দল হিসেবে যে বিষয়টা জনাব শিশির মনির যে কথাটা বলেছেন, যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু দৃশ্যমান কোনো কিছু এখনো হয়নি। সে কারণে যতক্ষণ পর্যন্ত না হবে, এক্সিকিউটিভ অর্ডারে যদি আগেরটা বাতিল না হয়, মানে নিয়োগকর্তা নিয়োগ বাতিল করতে পারেন, তো সেই হিসেবে যদি বাতিল না হয় ততক্ষণ পর্যন্ত এটা করতে পারবেন না। কিন্তু বাস্তবতাটা সেরকমই নাই কিন্তু এখনো। এরপরে যে জিনিসটা আসছে, আমরা আছেন আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, এবং অনলাইনে যুক্ত আছেন অ্যাডভোকেট শিশির মনির। অসীম ভাই, আপনার বক্তব্যটা শেষ করলে আমরা একটু পরে যাব। না, আমি বক্তব্যের মধ্যে যে কথাটা বলছিলাম যে আওয়ামী লীগের যে বিষয়টা ছিল, আপনার জুলাই আগস্টে যে আপরাইজিং যেটা ছিল 2024 সালে, তার অব্যবহিত পরে যত দ্রুত সম্ভব আপনি মনে করেন যে নির্বাচন প্রক্রিয়াটা শেষ করা উচিত ছিল। গণতান্ত্রিক একটা সরকার যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেই সরকারের আপনার নিয়ন্ত্রণ থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, জনপ্রশাসন বলেন, সবার উপরে। তখন কিন্তু সরকার অনেক কিছু চাইলেই পারে, অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এখন দিন যত গেছে, কালক্ষেপণের কারণে আমরা বিভিন্ন কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হচ্ছে। আপনার মনে আছে যে কথা বলছে যে আওয়ামী লীগ যে আপনার কর্মকাণ্ডটা স্থগিত হয়েছে, এটার যে একটা আপনার ব্যাকগ্রাউন্ড, এটার সঙ্গে মেল আছে কিন্তু যুদ্ধাপরাধের যে বিচার হয়েছিল, সম্ভবত প্রথম কাদের মোল্লার ফাঁসির দাবিতে আপনার হয়েছিল, তখন কিন্তু মৃত্যুদণ্ড ছিল না, সেটা কিন্তু রাজপথে আপনার হয়েছিল, এবং সেই প্রেশারটাতেই সরকার আইনটাকে পরিবর্তন করেছে। তো তাহলে আপনার সেটাও এক ধরনের কিন্তু মব জাস্টিসের মতো, ওটাও কিন্তু এক ধরনের মব জাস্টিসের মতো অবস্থা। তো সেই জিনিসগুলো যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে তো আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। তো আপনি যে সুশাসন দেবেন, আগামীতে যে একটা সরকার নির্বাচিত হয়ে আসবেন, আমরা যদি ওখান থেকে শিক্ষা না নেই এবং নতুন করে যদি না চলাটা শুরু করি, আমরা তো অনেক পথ পেরিয়ে এসেছি। আমাদের নিঃসন্দেহে ভুল ত্রুটি অনেক কিছু ছিল, আমরা ভেবেছিলাম একরকম, কিন্তু মানুষের মন আগে বলে যে নারীর মন আর আকাশ, এখন দেখি যে সাধারণ মানুষের সবারই মন আপনার মনে করেন স্থির না। আমরা ক্ষণে ক্ষণে বদলাই,
ক্ষণে ক্ষণে আমাদের পরিবর্তনশীল একটা অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হচ্ছে। এ ধরনের একটা অবস্থা আপনার বলে না যে লোহা যখন লাল থাকে, গরম থাকে, তখন কিন্তু পেটাতে হয়। জি, ইউ হ্যাভ টু হ্যামার ওয়েন ইট ইজ রেড, তাই না? অবস্থাটা হয়ে গেছে এরকম যে আমরা অনেক কিছু বোধহয় ভুল করে ফেলেছি। এখন জানি না যে সেটা কিভাবে হবে। এইটা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, জাহিদ ভাইরা বলতে পারবেন কি ভুল করেছেন, অনেক কিছু ভুল করেছেন। না, আমি তো বলছি যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত ছিল। আচ্ছা, ওই রিলেটেড সরকারের আপনার মনে করেন যে রাজনৈতিক সরকার, জি, গণতান্ত্রিক সরকার, 15 বছর তো আন্দোলন হয়েছিল। 15 বছর তো কেউ পিআরের জন্য আন্দোলন করেনি। 15 বছর সরকার সংস্কারের কথা কেউ বলেনি। আমরা পিআর একটু পরে আসবো। এটা তো বিএনপি প্রথম আপনার মনে করেন যে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে। এই যে এখন সংস্কারে যা কিছু আছে 31 দফার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। আচ্ছা, এই সময় এগুলো অন্যরা বলেনি তো। আচ্ছা জাহিদ ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আমরা আওয়ামী লীগ ফিরবে কিনা এই প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে একটি প্রশ্ন জনমনে আছে যে যারা আওয়ামী লীগের অপরাধী ছিলেন কিংবা যারা অভিযুক্ত বিভিন্ন হত্যা সহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে, কিংবা যারা দুর্নীতিবাদ ছিলেন কিংবা যারা বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের সাথে ছিলেন, তারা বাদ দিয়ে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছে, যারা সাধারণ ভোটার, যারা আসলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের ওই অবস্থানকেও তারা সমর্থন করেনি কিংবা নিষ্ক্রিয় হয়ে আছে, যাদের কোনো এক সময় আওয়ামী লীগের পদ ছিল কিংবা কোনো এক সময় আওয়ামী লীগের সাথে সখ্যতা ছিল, কখনো আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা ছিলেন কিন্তু ইমেজ খারাপ না, তারা এখন তাদেরকে কি বিএনপি, জামাত, এনসিপি নিতে পারে না, নিবে না, বা নিলে খারাপ হবে কিনা? আর এই বড় একটা অংশকে আপনি সমাজের কিভাবে বাইরে রেখে আগাবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আওয়ামী লীগ কত মানুষ সমর্থন করে? আমার একটা হিসাব হচ্ছে অ্যারাউন্ড 20%। আমার মনে হয় এটা যদি ঠিক হয়, এটার আশপাশেও যদি হয়, এটা খুবই বড় একটা সংখ্যা। আচ্ছা, এর মধ্যে এবার আপনি এসছেন যে আওয়ামী লীগ যারা অ্যাক্টিভিস্ট ছিলেন, কর্মী ছিলেন, নেতা ছিলেন, তাদেরকে নিয়ে আমরা কি করব? মানে এই 20% মানুষকে নিয়ে আমরা কি করব, এবং এই নেতাদেরকে নিয়ে কি করব যাদের বিরুদ্ধে ফৌজদারি কোনো অভিযোগ নেই? আর সত্যি আছে এরকম, এবং ওই যে বলেন অনেকে নিষ্ক্রিয় আছে, বা অনেকে আমরা খুব ক্লিয়ারলি জানি উনি ওই দলটা করেন, হয়তো পদে ছিলেন না, কোনো একটা এলাকার একজন স্কুল টিচার, কলেজ টিচার, মানে জানা যায় যে উনি খুবই অ্যাক্টিভ, উনি অন্যান্য নেতাদের সাথে পার্টিসিপেট করেছেন, সাথে ছিলেন। এরকম মানুষের ক্ষেত্রে কি করব? দেখুন, আমরা দুটো জিনিস, একটা হলো আপনি যেটা বলছেন যে এই মানুষগুলোকে অ্যাকোমোডেট করা দরকার আছে। নাম্বার 2, এভাবে যদি বলি, আমরা চাই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তো হলো, নাও যদি হয় আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসুক। মানে এই আওয়ামী লীগের এই অপশাসনের সময়টাতে এমন একটা বয়সে ছিলাম, এমন একটা অ্যাক্টিভিজমের মধ্যে ছিলাম, এদের মানে আমি জুলাই আগস্ট বলছিলাম, ধরেন জুলাই আগস্ট ঘটে নাই, এরপর আওয়ামী লীগ বাংলাদেশকে যা করেছে, এই দলটার বাংলাদেশে যতটা সম্ভব ধ্বংসপ্রাপ্ত হয় সেটা আমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি। বিশেষ করে 18 সালের যে রাতের ভোট হয়েছে, এরপর তার প্রশ্নই আসে না, ওটা কোনো রাজনৈতিক দলই ছিল না। আবারও বলছি, জুলাই আগস্ট না ঘটলেও হতো। তাহলে আওয়ামী লীগকে যদি দুর্বল করতে হয়, এর মধ্যে অনেকগুলো ইস্যুজ আছে। আমরা চেষ্টা করব ভোটার যাতে নতুন করে সেখানে না যায়, এই জন্য আমাদের ন্যারেটিভ তৈরি করতে হবে। শেখ হাসিনা কি করেছেন এই দেশকে, এটার জন্য নতুন প্রজন্মের কাছে সেই ন্যারেটিভ নিতে হবে। পুরনো যারা রয়ে গেছেন তাদেরকেও যারা সেখান থেকে বের করে আনা যায় সেটা দেখতে হবে। প্লাস দলের শক্তির জায়গা হচ্ছে কর্মী এবং নেতারা। তাদের একটা বড় অংশ যদি অন্যান্য দলে চলে যায়, ওই মানুষগুলো যারা পরিচ্ছন্ন তুলনামূলকভাবে আছেন, যদিও আওয়ামী লীগকে নৈতিকভাবে সমর্থন করাটাও ভালো কিছু না, কিন্তু তারপরও ওই যে বললাম, এত মানুষকে নিয়ে আমরা কি একটা রেকনসিলিয়েশনের কথা যদি চিন্তা করি, সো তাদেরকে নিয়ে আসার মাধ্যমে কিন্তু এই দলটাকে অনেক দুর্বল করে দেওয়া যায় স্থায়ীভাবে। কারণ জেনজির থেকে ভবিষ্যতে রিক্রুটমেন্ট তাদের অলমোস্ট ইম্পসিবল, এটা মনে রাখতে হবে। যে প্রজন্ম গুলি খেয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এই ট্রমা, মানে আমাদের কপাল খারাপ, সেটা হচ্ছে এরা এখন আমাদের যে গড় আয়ু, সেটা যদি আপনি নর্মালি হিসাব করেন 50 বছর এদের অ্যাক্টিভ লাইফ আছে সামনে, কম বেশি 45 থেকে 50 বছর। সো এদেরকে আর নতুন করে কিছু পাওয়া যাবে না। সো পুরনো যারা আছেন তাদেরকে যদি আপনি সরিয়ে আনতে পারেন, ভোটার বা নেতা, তাহলে দলটা ভীষণ দুর্বল হয়ে যাবে। এবং আমি মনে করি আমাদের মেইন স্ট্রিমে, আমাদের মূলধারার মধ্যে তাদেরকে নিয়ে আসা খুবই জরুরি। সেটা করতে গিয়ে আবার কি রাজনৈতিক দলগুলো আবার প্রশ্নের সম্মুখীন হয় কিনা? কারণ ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যারা যখন কাউকে টানে তখন তার এটা হবে, রাজনীতি হবে। এটা কি হবে জানেন? ধরেন আমরা দল A, B, C 3জনই দলে টানার চেষ্টা করলো, একটা দল খুব সাকসেসফুল হলো, অপর পক্ষ কিন্তু সেটাকে ব্যবহার করার চেষ্টা করবে। অন্য পক্ষ যে যতটা তার ইচ্ছে ছিল কিন্তু সে অতটা পারেনি, সে রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা করবে। ইনফ্যাক্ট কিছু করার নেই, রাজনীতি এরকমই। উনি তখন এটাকে এজেন্ডা করবেন, ইস্যু করে বলবেন যে দেখো আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। তো এগুলো যদি হয়ও, যে দলটা এখানে বেটার করবে তাদের এই ন্যারেটিভটা, এটা তো ন্যারেটিভের খেলা, আপনি ন্যারেটিভটা সামনে আনেন যে আপনি কেন এই কাজটা করছেন, সেটা যদি ঠিকঠাক মতো করতে পারেন, মানুষ মনে হয় না এটা অপছন্দ করবে।
শিশির মনির, আপনার কাছে 3টা প্রশ্ন। প্রথম যে বিষয়টা একটু জানতে চাই সেটা হচ্ছে যে আলাপটা আমরা একটু আগে করছিলাম, তো জামাত এই ইস্যুটা নিয়ে আসলে কি ভাবছে? কারণ আমরা যতটুকু জানি আপনি সুনামগঞ্জ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, এবং আপনি যে আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সেটি একসময় আওয়ামী লীগের দুর্গ বলা যায়। সুরঞ্জিত সেনগুপ্ত সেখানকার এমপি ছিলেন, সেখানে হিন্দু সম্প্রদায়ের প্রচুর জনগোষ্ঠী আছে। তো আপনার নির্বাচনী পলিসির জায়গা এবং দলীয় পলিসির জায়গা, জামাত কিভাবে আওয়ামী লীগকে যারা পরিচ্ছন্ন ইমেজ তাদেরকে দলে আনার ক্ষেত্রে জামাত কি ভাবছে? আমার নির্বাচনী এরিয়া ধরে নিতে পারেন বাংলাদেশের সবচাইতে ব্যতিক্রমী এক অঞ্চল। আচ্ছা, এখানে দলীয় বিবেচনার বাইরে ব্যক্তি বিবেচনায় নির্বাচন হয়ে থাকে। আপনি স্বাধীনতার 70 সালের নির্বাচন থেকে বিগত বছরের নির্বাচন পর্যন্ত যদি দেখেন, তাহলে দেখতে পাবেন এখানে দলের তেমন কোনো ভূমিকা ছিল না। এটি ম্যাক্সিমাম ছিল, এক পক্ষ ছিল বাবু সুরঞ্জিত সেনগুপ্তের পক্ষে, এক সময় ছিল গোলাম জিলানির পক্ষে, জি, এক সময় হয়েছে জনাব নাসিরউদ্দিন চৌধুরীর পক্ষে। যে এই সমস্ত নেতৃবৃন্দ যখন যে দলেই গিয়েছেন সেই দল থেকেই তারা এমপি হয়েছে। দল পরিবর্তন করেছেন, প্রতীক পরিবর্তন হয়েছে, কিন্তু এমপি ঠিকই হয়েছেন, কন্টেস্ট করেছেন। একজন বর্ষিয়ান নেতা এখনো জীবিত আছেন, তিনি একটু অসুস্থ আছেন, জনাব নাসিরউদ্দিন চৌধুরী। তিনি তার চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। তিনি যখন এমপি হয়েছিলেন তখন জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। তারপরে তিনি যখন বিএনপিতে জয়েন করেছেন, সকল লোক বিএনপি হয়ে গেছে। তার আগে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি নানান দল থেকে এমপি হয়েছেন, নানান মার্কা নিয়ে এমপি হয়েছেন। ফলে আমার এই দিরাইশাল্লার মাটিতে সকলেই জানে যে এখানে দলীয় বিবেচনার বাইরে মূলত নির্বাচন হয় ব্যক্তিগত ইমেজ এবং ব্যক্তির প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থেকে। জামাতের পলিসি কি? ফলে আমি মনে করি যদিও একটি প্রতীক থেকে মানুষকে নির্বাচন করে, কিন্তু এখানে নির্বাচনের মূল চালিকা শক্তি দল নয়, মূল চালিকা শক্তি হলো ব্যক্তিগত ইমেজ। এই ক্ষেত্রে আমাদের এখানে আমি মনে করি এখানে যদিও একটা বড় অংশ হিন্দু কমিউনিটির বসবাস আছে, আমরা যেভাবে মিলেমিশে কাজ করছি, আমি তো খুবই আশাবাদী যে এখানে কোনো দলীয় ব্যারিয়ার কিংবা দলগত কোনো পরিচয় আগামী নির্বাচনে খুব বড় ধরনের প্রভাব ফেলবে না। বেশি প্রভাব ফেলবে কোন ব্যক্তি তাদের অ্যাটেনশন ড্র করতে পারছেন এবং কাকে তারা অ্যাকসেপ্ট করতে পারছেন। এবং শুধু এখানে না, আমি মনে করি সারা বাংলাদেশেই জুলাই অভ্যুত্থানের পরে আগামী নির্বাচনে শুধুমাত্র প্রতীকের ভিত্তিতে নির্বাচিত করে প্রার্থীরা বিজয়ী হয়ে আসবেন, এই চিন্তা যদি কোনো রাজনৈতিক দল করে থাকেন সেটি ভুল হবে। আগামী নির্বাচনে কোন ব্যক্তির কোয়ালিটি কেমন, কি ধরনের কথা বলেন, কি ধরনের আচরণ করেন, কি তার বাচন ভঙ্গি, এজেন্ডা কিভাবে উপস্থাপন করেন, কি ক্রিয়েটিভ আইডিয়া আছে তার মাথায়, এবং জাতিকে কি দিবেন, এই আলোচনা যদি করতে পারেন, এই সমস্ত প্রার্থীরা শুধুমাত্র দলীয় বিবেচনার বাইরে গিয়ে প্রাধান্য পাবেন। এবং 5ই অগাস্টের পরে বাংলাদেশের মানুষের সাইকিতে এই ধরনের পরিবর্তন এসেছে বলে আমি দেখতে পাই। ফলে আওয়ামী লীগ এর সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিক কাঠামোতে আছেন কয়জন, কত পার্সেন্ট লোক, ম্যাক্সিমামই তো জনগণ। এই জনগণকে তো আপনি দেশ থেকে বিতাড়িত করতে পারবেন না। জনগণ কাউকে না কাউকে ভোট দিবে, কাউকে না কাউকে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, এবং সেটা নির্ভর করবে কোন আসনে, কোন জায়গায়, কোন এলাকায় কিভাবে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদেরকে আত্মীকরণ করতে পারছেন, অ্যাকসেপ্ট করতে পারছেন, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ পার্টিকুলার পলিটিক্যাল এরিয়া। সব জায়গায় একরকম হবে না। কিন্তু আমি মনে করি সুনির্দিষ্ট অভিযোগ যদি কারো বিরুদ্ধে থেকে থাকে এবং কেউ যদি সত্যিকার অর্থে দুর্নীতি এবং অপকর্ম করে থাকেন, there should be given priority to be tried and to be prosecuted, তাদের বিচার হতে হবে। ওকে, ক্লিয়ার। এরপরে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে আজকে একটি গণমাধ্যমে আমার চোখে পড়লো একটি বিষয়, সেটি হচ্ছে যে নারীদেরকে হয়তো সরাসরি সংসদীয় আসনে জামাত প্রার্থী দিবে না, এরকম একটি বিষয়। এখানে জামাতের আসলে পলিসিটি কি, এটি কি সত্য নাকি নারীদেরও? আপনার কাছে আগে একটি বক্তব্য আমরা শুনছিলাম এরকম যে একটা ইনক্লুসিভ প্যানেল হবে, হয়তো সেটি ডাকসুর প্রতিফলনও হতে পারে। অবশ্যই আমাদের কোনো প্রার্থীতেই এখন চূড়ান্ত হয়নি।
আচ্ছা, একটু সম্ভবত যান্ত্রিক ত্রুটি বা ইন্টারনেটের সংযোগের কারণে আমরা পরবর্তীতে আবারও শিশির মনির কাছে যাব। আমরা একই প্রশ্ন একটু অসীম ভাই আপনার কাছে 2-3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন একই কথাই, যে বিএনপি ভাবছে কিনা, বড় একটি অংশ সমাজের বিএনপি, যে এরকম আওয়ামী লীগের যারা, যেটি একই প্রশ্ন বারবার না করি, এক্ষেত্রে আসলে বিএনপির নীতিটা কি? আমি ব্যক্তিগতভাবে জি, যেটা চিন্তা করি, আমি বিএনপির কথা আমি বলছি না, কারণ আমি নীতি নির্ধারকদের মধ্যে নেই বা এই ব্যাপারে আলোচনা হয়নি। জি, আমার ব্যক্তিগত উপলব্ধি যেটা, জাহিদ ভাই যে কথাটা বলেছেন, আমি অফ দ্য রেকর্ড এই ধরনের কথাই কিন্তু বলছিলাম, যে দেশটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি একটা বৃহৎ জনগোষ্ঠীকে মনে করেন যে বাদ রাখবেন, তারা হয়তো ইনএক্টিভ হয়ে যাবে যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, কিন্তু একটা স্কোপ আছে, যারা ভালো ছিলেন তারা যদি বিভিন্ন রাজনৈতিক দলে মনে করেন যে চলে যায়, কিংবা আমি তো অবশ্য ভালো যারা ছিলেন তারা আমি মনে করি যে ঘৃণা ভরে তো আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করা উচিত, কারণ তাদের সংগঠন যে ঘৃণিত যে কাজটা করেছে, শুধু যে আপনার জুলাই আগস্ট 2024 সালে যে কাজগুলো করেছে, জাহিদ ভাই বলেছেন 15 বছর ধরে দেশটাকে শোষণ করেছে, লুট করেছে, ব্যাংকগুলোকে খালি করেছে, বিদেশে টাকা পাচার করে নিয়ে গেছে, অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়ে গেছে, গুম খুন রাহাজানি মামলা হামলা কি না করেছে, তিনটি নির্বাচন করেছে যেগুলো মনে করেন যে আপনার গণতন্ত্র ধ্বংস করার জন্য, মানে একদলীয় একটা সরকার এবং চিরস্থায়ী বন্দোবস্তের মতো যে অবস্থাটা হয়েছিল। জুলাই আগস্ট 24-এর যে অভ্যুত্থান বা এই আন্দোলন যদি না হতো, তাহলে আমি নিজেও কখনো ভাবিনি যে আওয়ামী লীগ কবে যাবে, কিংবা আমি যখন জেলখানায় গেছি যে কখনো বেরোতে পারবো কিনা, এই ধরনের একটা অবস্থা আমার মধ্যেও ছিল। যে কোনো কারণেই হোক তারা বিদায় নিয়েছে, যদি বিদায় না নিত তাহলে যে কি অবস্থা হতো সেটা আমি জানি না। তাহলে আমরা যাদের কথা আমি বলছি যে তাদেরই তো উচিত আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে প্রয়োজনে স্বতন্ত্র একটা দল করুক না তারা। আপনারা নেবেন না? না, আমি সেটা বলছি না, এটা আসলে আমি একটা কথা বলি, জি, এটার মধ্যে অনেক ক্ষত আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের মধ্যে অনেক ক্ষত আছে, অনেক ঘা আছে। যেই জুলুম নির্যাতন হয়েছে, বাড়ি ঘরে থাকতে পারেনি, জমি জমা বিক্রি করে মামলা মোকদ্দমা চালাতে হয়েছে, সেরকম একটা অবস্থা থেকে হয়তোবা দেখা গেছে যে আপনি চাইলেই তো সবকিছু সহজে পারবেন না। ক্লিয়ার। একটা জিনিস থাকে যে কুলিং অফ একটা পিরিয়ড দরকার হয়। তাহলে রাজনৈতিক যে এনমিটিটা যেটা ছিল সেটা হয়তোবা সহনীয় হতে সময় লাগবে, কালের পরিক্রমায় হয়তোবা সেরকমও হতে পারে, একটা না একটা সময় দেখা গেছে যে আপনার কোথাও না কোথাও তারা চলে যাবে, যদি আওয়ামী লীগ ব্যাক করতে না পারে, কিংবা বিচার যদি হয়ে যায়, শেখ হাসিনা সহ তাদের যদি সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন তারা যদি দোষী সাব্যস্ত হয়ে যান এই অপরাধের জন্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারা যদি তারা গিলটি হয়ে যান, তখন তো তারা একটা না একটা অবস্থানে যাবেন বা নেবেন। কিন্তু তার আগে আমি একটা জিনিস মনে করি, দেশটাকে এগিয়ে নেওয়াটা সবারই উচিত। এই বিষয়গুলো কিন্তু চিন্তা ভাবনাটা করা উচিত, যা আপনি কোনো রেকনসিলিয়েশন প্রসেসের শুরু করতে পারেন কিনা আপনি, বা চিন্তা করতে পারেন কিনা, কারণ আপনাকে তো সেটা চিন্তা করলে ইমপ্লিমেন্ট করার একটা বিষয় থাকে, ইমপ্লিমেন্ট করতে হলে কিভাবে করবেন সেটার জন্য তো একটা পরিকল্পনা থাকতে হবে, কারণ এভাবে তো মনে করেন যে সবকিছু সম্ভব না। আচ্ছা অসীম ভাই, আমরা শিশির মনিরকে আবার কানেক্ট করতে পেরেছি, আমরা ওনার কাছ থেকে ওনার বক্তব্যটা অসমাপ্তটা শুনে আসি, তারপরে আমরা আলোচনাটা শেষ করব। আমি শিশির মনির আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম, যে আপনি মোটামুটি সেকেন্ড প্রশ্নের উত্তর আমাকে ক্লিয়ার করেছেন, যে ইনক্লুসিভ একটা নির্বাচনের প্যানেলই হয়তো আপনারা 300 আসনে করবেন, কিন্তু কি করবেন, কিভাবে, কতটুকু করবেন সেটি এখনো আপনাদের হয়তো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আমি একটু পরের প্রশ্নটা যেতে চাই, যেটা আজকে যে দিনটি গেল, অর্থাৎ 1 অক্টোবর থেকে জামাত সহ কয়েকটি রাজনৈতিক দলের যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের, উভয় কক্ষে পিআর পদ্ধতি, সেই সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া সহ 5 দফা দাবিতে আপনাদের আবার দ্বিতীয় পর্যায়ে আন্দোলন শুরু হচ্ছে, এবং আপনাদের দলের সেক্রেটারি তিনি বলেছেন যে প্রয়োজনে জনগণ যদি সরকার যদি জনগণের এই ভাষা বুঝতে না পারে, তাহলে সেজন্য হয়তো প্রয়োজনে রাজপথে আরো বড় কর্মসূচিতে আপনারা যাবেন। আবার আজকে আমরা দেখলাম যে 2 দিন আগে দেখলাম প্রধান উপদেষ্টা বলেছেন যে সামনের কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। এরকম জায়গায় এরকম আন্দোলন, আবার নির্বাচনের আগে দাবি আদায়ের সবকিছু মিলে অস্থিতিশীলতার দিকে যেতে পারে কিনা? হ্যাঁ, তা তো হতেই পারে। দেখুন, একটা ক্রস রোডের মধ্যে আমরা এখন আছি, আর ইস্যুটা শুরু হয়েছে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। আগামী 5 তারিখে ঐকমত্য কমিশন আবার মিটিং ডেকেছে, এবং সেই ঐকমত্য কমিশনের মিটিংয়ে আমরা আমাদের কথা আবার তুলে ধরব।
কিন্তু যে যে ক্রস রোডে দাঁড়িয়ে আছি আমরা, সেই ক্রস রোডটা হলো জুলাই সনদ বাস্তবায়ন কি আগে নাকি পরে, নির্বাচনের আগে হবে নাকি পরে হবে। ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয়ে, সেগুলো বাস্তবায়ন করতে না পারার কারণে যে ক্রস রোডে আমরা এখন আছি, আমি মনে করি এর সিংহভাগ দায় দায়িত্ব নিতে হবে এই বাস্তবায়ন না করার ক্ষেত্রে যারা বাধা দিচ্ছেন তাদেরকে। আমরা মনে করি আমাদের রোডম্যাপটা ক্লিয়ার, আমরা ঐকমত্য হয়েছি, জুলাই সনদ ইমপ্লিমেন্টেশন হবে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে, নির্বাচন হবে, নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, বাংলাদেশ স্টার্ট করবে ইন এ নিউ ফ্যাশন, ইন এ নিউ ডাইমেনশন। এই জায়গাটা থেকে যখন ডিসকন্টেন্ট দেখা দিল, বিরোধ দেখা দিল, সেখান থেকেই অনেক বাই প্রোডাক্টের জন্ম হচ্ছে। এই ক্রাক্স বিষয়টাকে অ্যাড্রেস করতে না পারাটা আমি মনে করি বড় দলগুলো, বিশেষ করে আমার একজন সহালোচক এখানে উপস্থিত আছেন, বড় দলগুলোর পক্ষ থেকে একটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করা হচ্ছে। এই দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে আজকে যে রাস্তায় আমরা আন্দোলন দেখতে পাচ্ছি, এটির মূল কারণ কিন্তু সেখানে নিহিত। আমি জানি না 5 তারিখের আলোচনায় কি সিদ্ধান্ত হবে। 5 তারিখের ঐকমত্য কমিশনের আলোচনায় যদি একটা প্রপার সিদ্ধান্তে না আসা যায়, তাহলে আমি নিশ্চিত সংকট আরো গভীর হবে। সেই ক্ষেত্রে পরিণতি কি হবে এই ব্যাপারে এখন থেকে সুনির্দিষ্টভাবে কিছু বলতে না পারলেও আমি বুঝি যেটা গভীর সংকট দেখা দিতে পারে। শিশির মনির, আপনার এই প্রশ্ন মানে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি যদি ভুল না করি, তাহলে গত 20 সেপ্টেম্বর আপনার ফেসবুকের একটি পোস্ট এবং 26 সেপ্টেম্বর আপনার ফেসবুকের আরও একটি পোস্টে এই সেম জাতীয় আশঙ্কা আপনি করেছেন এবং এরকম খারাপ পরিণতির দিকে যেতে পারে, এখনও যদি তারা অনুধাবন না করতে পারে তার পরিণতি হয়তো দেশের জন্য ভালো হবে না, এরকম আপনি বলছেন। এরকম আশঙ্কার জায়গা থেকে একটা কনস্ট্রাকটিভ কিছু করা যায় কিনা, নাকি আরো দাবি দেওয়া আরো বেশি যতখানি নির্বাচনের আগে আদায় করা যায়? আসলে কোন পলিসিটি আসলে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে ম্যাচিউর বড় রাজনৈতিক দলগুলোর জন্য ফর দা? আমরা তো সবসময় কনস্ট্রাকটিভ কথাই বলেছি এবং কনস্ট্রাকটিভই তো ছিলাম। ঐকমত্য কমিশনের মিটিং এ কনস্ট্রাকটিভ আলোচনা করে ঐকমত্য তো হয়ে গেছে। ইমপ্লিমেন্টেশনের প্রশ্নে যখন বাধা দেওয়া হচ্ছে, তখন এই দায় দায়িত্ব কার ঘাড়ে চাপাবে না? এই টেকনিক্যাল কথা বলে যে এখন করা যাবে না, তখন করতে হবে, এই কারণে করা যাবে না, সেই কারণে করতে হবে, এই কথাগুলি বলে গণ অভ্যুত্থানের প্রতি যে ডিসরেসপেক্ট শো করা হচ্ছে, এই ডিসরেসপেক্ট শো করার যে কনসিকুয়েন্স হবে, এই কনসিকুয়েন্সে কার কতটুকু দায় দায়িত্ব কার ঘাড়ে চাপবে আমি জানি না, তবে যে যত বড় হবেন তার দায় দায়িত্ব তত বেশি হবে। এবং এই আশঙ্কা কিন্তু আমি এখনো প্রকাশ করছি, এইভাবে প্রকাশ করছি। 5 তারিখের আলোচনায় যদি একটা কনসেনসাসে পৌঁছা না যায়, তাহলে দ্যাট উড বি মাচ মোর ডিফিকাল্ট ফর দ্য পলিটিক্যাল পার্টিস। এবং এই ক্ষেত্রে আমি এখনো মনে করি উই শুড ডিসকাস দ্য ইস্যু অন 5th of October এবং কাম টু এ কনক্লুশন। এবং এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা উচিত বড় রাজনৈতিক দল, দাবি করছে বিএনপি নিজেকে, কিন্তু তাদের এই ক্ষেত্রে যে অবদান, এই অবদানটুকু বড় দলের মতো হচ্ছে না। তাদের অবদান হয়ে যাচ্ছে অনেকটা বিতর্কের একটা অংশ হিসেবে। আমি তাদের কাছে এটাই অনুরোধ জানাবো, দে শুড টেক এ ভেরি রেসপন্সিবল পজিশন এবং এই রেসপন্সিবল পজিশন থেকে একটা কনক্লুশন ড্র করেই 5 তারিখে উঠতে হবে, যেন এর বাইরে আবার নতুন করে কাউকে রাস্তায় যেতে না হয়, কাউকেই আবার এই আশঙ্কার মধ্যে পড়তে না হয়। এই আশঙ্কা কারোর জন্যই ভালো হবে না। এটা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল যার কথাই বলেন, কারোর জন্যই এটা ভালো কোনো সংবাদ বয়ে আনবে না। আপনার মাধ্যমে আমি আবারও একই আশঙ্কা প্রকাশ করছি। ওকে, অনেক ধন্যবাদ শিশির মনির। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। আমরা দুইজনের দুটি বিষয় একটু মতামত নিয়ে আমরা শেষ করব। প্রথমে ডাক্তার জাহিদ ভাই, আপনার কাছে জানতে চাই, শিশির মনির যে আশঙ্কাটি প্রকাশ করলেন, সেই আশঙ্কার জায়গা থেকে আরেকটি বিষয়ে যোগ করে দিই, সেটি হচ্ছে বিএনপি এবং তার এলআই তারা যেমন একটি অবস্থানে, আবার দেখা যাচ্ছে জামাত এবং ইসলামিক দল আরেকটা অবস্থানে, এবং এনসিপি এবং তাদের বাম জোটের একটা এলআই তৈরি হচ্ছে যারা আরেকটা অবস্থানে। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের যোগে সেকেন্ড এবং থার্ড এলআই এরা প্রায় একমত যে এটি আগেই হতে হবে, বিএনপি আলাদা। আর পিআরের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3টা পর্ষণে 3 রকম বক্তব্য। আমি জাস্ট জানতে যাচ্ছি যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া বা আইনি ভিত্তি যেটি বলা হচ্ছে, সেটি আর কত জল ঘোলা করবে, নাকি সমাধানের দিকে যাবে, যেটি শিশির মনির বলছিলেন 5 তারিখে? আমি মনে করি শেষ পর্যন্ত মানে সনদের ব্যাপারে ঐক্যমত্য হবে বলে আমার সন্দেহ আছে। আচ্ছা,
কিন্তু নির্বাচনের প্রশ্নে শেষ পর্যন্ত সব দলগুলো তাদের অবস্থানটা রিকনসিডার করবে। আমি শিশির ভাই যেটা বলছেন খুবই সঠিক। ধরে নিলাম আমরা বিএনপি শেষ পর্যন্ত বাস্তবায়ন মানলো না, যে এখন করবো না পরে, প্রত্যেকে তার মতো যুক্তি আছে এবং প্রত্যেকের তার অবস্থান কিন্তু শক্ত আছে এবং সে চাইছে তার অবস্থানটা মেনে নিয়েই সমস্যার সমাধান হোক। বিএনপি চাইছে, শিশির ভাই যা বললেন উনি কিন্তু একই কথাই বলছেন, যে এটা মেনে নেওয়া উচিত হবে, নিয়েই ঝামেলা শেষ করতে, এবং বিএনপির দায়িত্ব বেশি আছে, বড় দলের দায়িত্ব বেশি আছে, এটা ভুলো না। যাই হোক, কিন্তু মানলো না শেষ পর্যন্ত। তো এরপর আমাদের তাহলে কি করার থাকবে? আমরা কি একটা কেওসের মধ্যে ঢুকবো? আমরা কি কেওস করতে করতে এমন একটা জায়গায় যাব যে শেষ পর্যন্ত নির্বাচনটা নিয়ে আনসার্টেনিটি তৈরি হবে? এটার মাসুল প্রত্যেক দল দেবে এবং ধারণা করি প্রত্যেক দলই এই জিনিসটা বুঝতে পারে ফর শিওর। সেই কারণে আমি মনে করি শেষ পর্যন্ত আমরা এই, যেমন যেটা খুব স্বাভাবিক, ধরুন আমরা যে শেষ পর্যন্ত এটা মানা হলো না, বিএনপি মানলো না, জামায়াতে ইসলামী তার এলাকায় যারা আছে, যারা চেয়েছিল এটা হয়ে যাক, তারা নির্বাচনে যাওয়ার সময় আমি ধারণা করি তারা এটাকে ব্যবহার করবেন। আমি আবারও বলছি যে জিনিসগুলো হবে না, এগুলো সব নির্বাচনে ইস্যু হয়ে যাক। তারা বিএনপিকে তো আক্রমণ করতে চাইবেন, যে বিএনপি এই জিনিসটা করতে চায় না এবং বিএনপি ভবিষ্যতে করবে না, এই চাপ তারা তৈরি করবেন, করা উচিত হবে। বিএনপিটা বোঝে না, এটা তাদের চয়েস, তাদের চিন্তা। বিএনপির বহু কিছু আসলে মানে না। যেমন ধরুন এই যে আমরা পিয়ারের আলাপ করছি, আপার হাউসে বিএনপি যেভাবে চাইছে এইভাবে করা অর্থহীন। মানে দুইটা তাহলে কক্ষ লাগে না? না, লাগে না, ওটা করার কোনো দরকার নাই। কিছু নতুন এমপি সেনেটর তৈরি করা ছাড়া আর কোনো লাভ নাই। কিন্তু এখন বিএনপি তার ক্ষতি হবে এইটা মনে করে জেনেও সে তার মতো করে এই সিদ্ধান্তটা নিচ্ছে। সো এটা তার ব্যাপার, এটা তার ব্যাপার। এখন এটা তারা বুঝবে, তাদের ক্যালকুলেশন আছে দল হিসাবে তারা কিভাবে ভাবে না ভাবে। সেই জন্য আমি মনে করি যে শেষ পর্যন্ত যদি আমরা ঐক্যমত্যে নাও আসি, নির্বাচনের ব্যাপারে সম্ভবত আমরা একমত থাকবো এবং সবাই নির্বাচনে যাব, কারণ এটা সবার ডিজাস্টার তৈরি করবে। এবং কারো কারণে যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, সেই দলের ভবিষ্যৎ রাজনীতি উইল বি ভেরি টাফ। অসীম ভাই, আপনার কাছে একেবারে শেষ প্রশ্নটা, সেটি হচ্ছে যে যেটি কিছুটা জাহেদ ভাই বলেই দিলেন, তারপরে আমি বাকিটা বলি। জামাত এবং তার মানে জোটের বা তার সম্ভাবনা যে দলগুলো আছে বা ইসলামিক দলগুলো আছে, তারা যেমন পিয়ারের উভয় কক্ষে অনড়, ঠিক তেমনি আপনারা কোনো কক্ষেই চান না। তো আসলে এটিও তো, বিএনপি তো সব থেকে আমরা বলবো ম্যাচিউর দল, সবচেয়ে বড় ক্ষমতায় কয়েকবার ছিল, এটিও কি একটা মানে আসলে আপনি একজন আইনজীবী এবং একজন রাজনীতিবিদ, দুই জায়গা থেকে একটু ব্যাখ্যা করবেন? বিএনপির পক্ষ থেকে দেখেন, আপনি যেটা বলবেন সবটাই আমাকে মানতে হবে এমন কোনো কথা নেই, বা আমি যেটা বলবো আপনাকেও সেটা মানে সব করে মানতে হবে এমন কোনো কথা নেই। বিএনপি যেটা ভাবছে যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনটা হয়ে যাক, হয়ে গেলে তারা যেই আসুক না কেন তারা সেটা ইমপ্লিমেন্ট করবে, বা কিভাবে ইমপ্লিমেন্টটা করা যাবে, কতটুকু করা যাবে, সাংবিধানিক অসাংবিধানিক বিষয় বিবেচনা বিশ্লেষণ করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে হবে। আর আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রতিনিধিত্ব করেন বিএনপি, সালাউদ্দিন ভাই, তিনি নিজেই বলেছেন যে আপনার ম্যানিফেস্টোতে এই জিনিসটা থাকবে। যেমন আমি এই জিনিসটাকে এখন মানছি না বা বলছি না, পক্ষে না, এটা তো জনগণ জানবে, জানার পরে জনগণ আপনাকে ভোট দেবে কি দেবে না, ওটাই হচ্ছে বিচার্য বিষয়। আরেকটা জিনিস, যে শিশির মনির ভাই যে কথাটা বললেন যে এখন আপনার মনে করেন যে হলো না, আগামীতে সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর যারা ক্ষমতা আসবেন তারা সেটা প্রতিপালন করলেন কি করলেন না। একটা জিনিস আমাদের সবারই মনে রাখা উচিত, আমাদের দেশে কিন্তু আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু পুনঃপ্রবর্তন হবে, এটা মোটামুটি সার্টেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে দলীয় সরকার যে ম্যানিপুলেশনগুলো করতে পারে, তত্ত্বাবধায়ক সরকারের সময় সেটা সম্ভব না। আর তত্ত্বাবধায়ক সরকারের সময়টা তখনই আসে যে 5 বছর আপনি দেশ শাসন করলেন, ওই পাবলিক হালকাটা খুলে আপনাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তো আপনার এই জুলাই সনদ কিংবা ওই আপরাইজিং 2024 এবং 15 বছরের অপশাসন দুঃশাসন, এত কিছু ঘটার পরেও যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা যদি জনগণের সেন্টিমেন্টটা না বুঝে আপনার সমস্ত কিছু ডিনাই করেন বা স্বীকৃতি না দেন, তাহলে তাদেরকে জনগণ ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। কিন্তু এটাই সবচেয়ে বড় কথা, আমি এটাই মনে করি। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, ডক্টর জাহিদুর রহমান এবং অ্যাডভোকেট শিশির মনির, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক আপনাদের প্রতিও যারা এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখছেন। এই ছিল আজকের মতো ইস্পাহার।